আপনি কি কম্পিউটার প্রোগ্রামের টেনশনে টেনশিত আছেন? কম্পিউটার প্রোগ্রামিংয়ের কোডিং করতে গিয়ে আপনার মাথার চুল কি ছিঁড়ে যাওয়ার অবস্থা? আপনার কি কম্পিউটারের প্রোগ্রাম বিল্ড করতে গিয়ে চোখে সর্ষে ফুল দেখতে হচ্ছে? না ভাই না, আর নয় এই সমস্যা। আপনার সমস্যার সমাধানের জন্য আমি আছি আপনাদের সাথে কম্পিউটার প্রোগ্রামিং ইন সি নিয়ে নেক্সট কয়েকটা টিউটোরিয়াল নিয়ে। আশা করছি আমরা সবাই মিলেমিশেই শিখবো একসাথে। স্টে টিউনড। হেই গাইস, বিএসটি কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে আমি সাগর মাহাতাব এবং আমি আপনাদের সাথে আগামী কয়েকটা পর্ব নিয়ে থাকছি কম্পিউটার প্রোগ্রামিং ইন সি নিয়ে। তো এখানে মূলত আমরা সি নিয়ে আলোচনা করব। তো আপনাদেরকে বকবক করে কয়েকটা পর্ব চালাবো। তো তার আগে আমি এই প্রথম পর্বে আসলে কোনো প্রকার কোডিং করছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোডিং করার আগে কিছু বেসিক বিষয় নিয়ে ক্লিয়ার হওয়াটা খুব জরুরি। কারণ বেসিক বিষয়ে যদি ক্লিয়ার না হওয়া যায় তাহলে আসলে প্রোগ্রামিংয়ে অনেক কিছুই বুঝতে না পারি। তো সেজন্য আসলে আমি বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা ধৈর্য হারা হবেন না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, এবার আমরা কাজের কথায় আসি। সো আপনাদের কাছে আমার প্রথমে একটা প্রশ্ন, যে হোয়াট ইজ কম্পিউটার? কম্পিউটার কি? জি, কম্পিউটার হয়তো অনেক রকমের সংজ্ঞাই দিবে, কিন্তু আসলে কম্পিউটার একটা ইলেকট্রিক্যাল মেশিন ছাড়া আর কিছুই না। সো কম্পিউটার ইজ অ্যান ইলেকট্রিক মেশিন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখাটা। তো সরি ফর আর্টিকেল মিস্টেক, আমি এখানে এনের জায়গায় লিখে ফেলেছি। যাই হোক, সো কম্পিউটার আসলে দুটো অবস্থা বুঝতে পারে, যে বিদ্যুৎ আছে কি নেই। সো যখন নাকি বিদ্যুৎ থাকে তো কম্পিউটার সেটাকে ওয়ান হিসেবে বিবেচনা করে নেয়, এবং যখন কোনো প্রকার কারেন্ট থাকছে না তখন সেটাকে কম্পিউটার জিরো হিসেবে বিবেচনা করে নেয়। সো তার মানে কম্পিউটার শুধুমাত্র দুটো অবস্থা বুঝতে পারে, সেটা হচ্ছে কারেন্ট আছে এবং নেই। সো দ্যাটস ওয়াই কম্পিউটার অনলি আন্ডারস্ট্যান্ডস জিরো অ্যান্ড ওয়ান। এবং কম্পিউটারের ভেতর অনেকগুলো কম্পিউটারের সার্কিট থাকে, যার ভেতর অসংখ্য পরিমাণ আসলে কম্পিউটার সার্কিট থাকে, এবং সেই সার্কিটগুলো আসলে বিভিন্ন প্রকারের তো বৈদ্যুতিক অবস্থা বুঝতে পারে। তো সেই ব্যাপারটা আমি আসলে আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা ইনপুট ডিভাইসের উদাহরণ দিচ্ছি। যেমন কিবোর্ডের কথা যদি আমরা চিন্তা করি, তো কিবোর্ড থেকে আসলে কিছু ইনপুট দিতে গেলে কিবোর্ড থেকে আসলে পিসির সাথে 7টা ওয়্যার বা তার সংযুক্ত থাকে, এবং সেই ওয়্যারের মধ্য দিয়ে আসলে আমরা যখন কিবোর্ডে কোনো কিছু প্রেস করি তো সেখান থেকে কিছু বৈদ্যুতিক সিগন্যাল কম্পিউটারের সার্কিটে যায়। তো 7টা ওয়্যারের মধ্যে দিয়ে যে তার বা ওয়্যারের মধ্য দিয়ে আসলে কারেন্টটা যায়, তো সেখানে কারেন্ট আছে, তার মানে হচ্ছে গিয়ে 1, এইরকম একটা কোড যায়। এবং কারেন্ট যদি কোনো ওয়্যার বা তার দিয়ে না যায় তো সেক্ষেত্রে 0, এরকম একটা কোড যায়। তো আমরা ধরুন যে কিবোর্ড থেকে এ প্রেস করলাম, তো এ প্রেস করার ফলে আসলে এর জন্য একটা কোড আছে। সেই কোডটা হচ্ছে আপনার 10000001। তো এই 7 ডিজিটের কোড আছে, যেহেতু তার হচ্ছে 7টা। তো প্রথম তার দিয়ে আসলে একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠায় কিবোর্ড থেকে কম্পিউটারের দিকে, যার কারণে যেহেতু সিগন্যাল আছে 1, এবং তারপর ইলেকট্রিক্যাল সিগন্যাল নেই তারপরের তারও নেই, এভাবে করে আপনার 6 নাম্বার তার পর্যন্ত কোনো প্রকার সিগন্যাল চায় না, এবং লাস্টের বা শেষের তারের দিকে আপনার দেখতে পাচ্ছেন 1 আছে, তার মানে ওটা দিয়ে সিগন্যাল যাচ্ছে। তো এভাবে আসলে 7 ডিজিটের একটা কোড যায়, 7টা ওয়্যার দিয়ে যাচ্ছে। তো এগুলো যাওয়ার পর কম্পিউটার আসলে রিকগনাইজ করে যে যেহেতু কারেন্ট নেই তার মানে 1, যেহেতু কারেন্ট নেই তার মানে 0, এবং যেহেতু আছে তার মানে 1। এভাবে করে আসলে কম্পিউটার বুঝতে পারে যে একটা কোড কম্পিউটার বানিয়ে নেয় নিজের থেকে, যে এর জন্য 10000001, এবং সেটা কম্পিউটারের নিজের মেমোরিতে থাকা কিছু ডিকশনারি আছে। তো সেসব ডিকশনারিতে কম্পিউটার আসলে চেক করে। তো তার নিজের ডিকশনারির সাথে মিলিয়ে দেখার পর কম্পিউটার আসলে চেক করে দেখে যে এই কোডটা আসলে কোন অক্ষরের সাথে মিলছে। তো যে অক্ষরের সাথে মিলে যায় তো কম্পিউটার সেটাকে সেই অক্ষর হিসেবে অ্যাসাইন করে নেয়। যেমন আমরা যদি
5টা 0 1 এরকম একটা বৈদ্যুতিক সিগন্যাল পাঠায়, তো কম্পিউটার সেটাকে এই হিসেবে ধরে নিবে। এবং বিয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন, 10000010। তো এরকম হয়ে থাকে আপনার কোডটা। তো এখানে দেখা যাচ্ছে প্রথম ওয়্যার দিয়ে কারেন্ট যাচ্ছে এবং শেষের আগেরটা দিয়ে যাচ্ছে, কিন্তু বাকিগুলো দিয়ে যাচ্ছে না। তো এরকমভাবে আসলে প্রত্যেকটা কি এর জন্য আসলে বিভিন্ন প্রকার কোড সেট করা থাকে। এই গেল আসলে কম্পিউটারের কাজে বর্ণনা। তো তারপর দেখা যাক যে কম্পিউটার প্রোগ্রামিংয়ের কিছু হিস্ট্রি নিয়ে আমরা আলোচনা করি। সো কম্পিউটার প্রোগ্রামিংয়ের হিস্ট্রির কথা আসলে বলতে গেলে 5টা প্রজন্ম এসে পড়ছে। তো যার মধ্যে সর্বপ্রথম প্রজন্ম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তো এখানে আসলে কম্পিউটার যে বেসিকটা আছে 0 এবং 1, এই 0 এবং 1 ব্যবহার করে আসলে প্রথম দিকে প্রোগ্রামাররা কোড করতো। তো 0 1 লিখে আসলে সব প্রকার কোড করতো, লাইক যোগ করা, বিয়োগ করা থেকে শুরু করে কম্পিউটারকে কোনো প্রকার কমান্ড দেওয়া, এসব আসলে তখন এই মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে হতো। যদিও সেটা তুলনামূলকভাবে অনেক সময় সাপেক্ষ ছিল এবং শ্রমসাধ্য ছিল, কিন্তু তারপরও এটা দিয়েই করতে হতো, কারণ তাদের হাতে তার কোনো বিকল্প অপশন ছিল না। যাই হোক, তারপর প্রোগ্রামারদের কষ্ট লাঘব করার জন্য আসলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মূলত একটা সুবিধা ছিল যে সেখানে আসলে কিছু কোড ব্যবহার করা হতো, লাইক সাম, মাল, এরকম মানে কিছু শর্টকাট কিছু কোড ছিল যোগ করার জন্য, বিয়োগ করার জন্য। সেগুলো মানে ইংরেজিতে লেখা হতো, যার কারণে মানে একটু টাইপ করতে সুবিধা হতো। এখন কথা হচ্ছে যে কম্পিউটার তো আর আমাদের মানে টাইপ করা অক্ষর যেরকম আমরা যদি সাম লিখি বা মাল লিখি, এগুলো তো কম্পিউটার অক্ষরগুলো তো বুঝতে পারছে না। কম্পিউটার তো শুধু বুঝতে পারে আপনার যে কারেন্ট আছে কি নেই। তো সেই সমস্যার সমাধান করারই ছিল। সেরকম আসলে ইন্টারপ্রেটার নামের একটা অপশন ছিল, যেটা আসলে ট্রান্সলেট করতো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে। নামটা সম্ভবত ইন্টারপ্রেটারই, যাই হোক আমি সম্পূর্ণ মনে করতে পারছি না। তো সেটা দিয়ে আসলে ট্রান্সলেট করা হতো, যে যদি কিছু লেখা থাকতো যেরকম SUM, তো এটাকে আসলে বাইনারি কোডে কনভার্ট করা হতো এবং সেটা তারপর কম্পিউটার সার্কিটের কাছে প্রেরণ করা হতো। এইভাবে আসলে তারপর প্রোগ্রামিংয়ের একটা নবযুগের আসলে সূচনা হয়ে গিয়েছিল তখন। তো যাই হোক, তারপর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অনেকটাই মানে সাধ্যের ব্যাপারটা একটু সহজ করে দিয়েছিল, কারণ পরিশ্রম আগে থেকে কম লাগতো এবং অনেকটা বোঝা যেত। আপনার মেশিন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সবচেয়ে বড় যে অসুবিধাটা ছিল যে এতগুলো 0 1 0 1 1 0 লেখা আসলে খুবই বিরক্তিকর ছিল। তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে মোটামুটি বিরক্তির ব্যাপারটা চলে গেলেও পুরোপুরি সমস্যার সমাধানটা হয়নি। তো পুরোপুরি সমস্যার সমাধানটা করার জন্য তারপর আসলে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, যেমন C++ এবং বর্তমানকালে আরও অনেকগুলো জনপ্রিয় ভাষাই আছে যেগুলো নাকি আপনার থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ ছিল। তো এইসব থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজগুলো আসলে এসে খুব উপকার করেছিল, কারণ মোটামুটি অনেকটা ইংরেজি ভাষার কাছাকাছি চলে গিয়েছিল। তো এটা তো আসলে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতো একটা ট্রান্সলেটর ব্যবহার করা হতো না, আসলে হয়, এখনও হয়। তো সেটার নাম হচ্ছে কম্পাইলার। আসলে আমরা যে অক্ষরগুলো লিখি, কোডগুলো লিখি, যেরকম আমরা পরবর্তীতে দেখব কোডগুলো, INT, ইন্ট, সাম, ইনক্লুড, ডিফাইন, এরকম অনেকগুলো কিওয়ার্ড কোড আমরা লিখে থাকি, সেগুলোকে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে থাকে, অনেকটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মতোই। তো এটা আসলে প্রোগ্রামিংয়ের যুগে একটা নব বিপ্লব এনে দিয়েছিল। মূলত সি ল্যাঙ্গুয়েজটা মানে সম্পূর্ণ অন্যরকম এবং স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ছিল এবং অনেকটাই মানে শ্রম লাঘব করে দিয়েছিল। যাই হোক, তারপর এতেই কিন্তু থেমে থাকেনি। এরপর ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশনে আরও অনেকগুলো ভাষা এসেছে, যেগুলো আসলে মূলত মানুষের ভাষা কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করা হয়েছে। তো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে এখনও কাজ করা হচ্ছে এবং আশার কথা হচ্ছে যে বিজ্ঞানের চেষ্টা করে যাচ্ছেন এটা মানুষের ভাষা অনেকটা কাছাকাছি করার জন্য। তো হয়তো আমাদের অনেকটা কথা বলা ভাষার সাথে এটা মিলে যেতে পারে। তো এই হলো মোটামুটি কম্পিউটার প্রোগ্রামিংয়ের হিস্ট্রি। তারপর আমরা চলে যাচ্ছি, এবার আমরা একটু একটা প্রোগ্রাম কীভাবে কম্পাইল হয় সফটওয়্যারের ভেতর সেটা আমরা দেখি। তো আমরা এখানে মূলত সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব। তো সি প্রোগ্রামিং আসলে আমরা এখানে কোড ব্লকস নিয়ে আলোচনা করব। তো কোড ব্লকস সহ আরও বিভিন্ন রকমের যে আইডিইগুলো আছে সেগুলোতে আসলে আমরা প্রথমে কিছু সোর্স কোড লিখে থাকি। সোর্স কোডগুলো অনেকটা অলমোস্ট হিউম্যান ল্যাঙ্গুয়েজের কাছাকাছি মিলে যায়।
তারপর সেটাকে আমরা যখন বিল্ড করি তখন সেটা আসলে কম্পাইল হয়ে মেশিন ল্যাঙ্গুয়েজে কম্পাইল হয়ে যায়, যেটা কম্পিউটার বুঝতে পারে। তো আপনারা জানেন যে 0 এবং 1 কম্পিউটার বুঝতে পারে, তো সেরকম কোডে কনভার্ট হয়ে যায়। তারপর আমরা যখন সেটাকে রান করি, তারপর কম্পিউটার আমাদেরকে সেই আউটপুট রেজাল্টটা দেখায়। তো আপনাদের অনেকের কাছেই হয়তো এটা একটু অজানা লাগতে পারে, কিন্তু এর পরবর্তীতে যখন আমরা কোড ব্লকস নিয়ে কাজ করব তখন আশা করছি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তবে আপাতত মানে এই ফ্লো চার্টটা আসলে মনে রাখলেই হবে, না মনে রাখলেও সমস্যা নেই, তার পরবর্তীতে আপনারা দেখতেই পাবেন যে কম্পিউটার আমরা প্রথমে সোর্স কোড দিই, তারপর সেটাকে কম্পাইল করতে হয়, কম্পাইলার আসলে করে এটা মেশিন ল্যাঙ্গুয়েজে, তারপর সেটাকে কম্পিউটার আমাদেরকে আউটপুট রেজাল্টে দেখায়। তো এই হচ্ছে আসলে কম্পিউটারে প্রোগ্রামিং করার বেসিক স্টেপস। অনেকের কাছে হয়তো বিরক্তিকর লাগতে পারে বেসিক বিষয় নিয়ে আলোচনা করার কারণে, তবে আমরা এর পরবর্তী লেসন আসার আমরা আসল কাজটাই দেখব। কিন্তু এগুলো জানা ইম্পর্টেন্ট ছিল বলে আমি মনে করি, এবং কিছু কিছু এমন জিনিস হয়তো ছিল যেগুলো আপনারা হয়তো আগে জানতেন না। যাই হোক, থ্যাঙ্কস গাইস দেখার জন্য। আশা করছি আপনারা আমাদের সাথে আগামী প্রত্যেকটা ভিডিওতে থাকবেন এবং দেখবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন যদি কোনো সমস্যা থেকে থাকে, এবং আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং অন্যদের, আমাদের এই কমিউনিটি টিমের অন্য যারা মেম্বার আছে তারা বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করছে, তো আপনাদের সবার ভিডিও দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং অবশ্যই আমাদের এই বিএসটি কমিউনিটি টিমে সাবস্ক্রাইব করে রাখবেন, বিএসটি কমিউনিটি গ্রুপ, কারণ আমরা আসলে এর পরবর্তীতে আপনাদের অনেক ভালো জিনিস উপহার দিতে পারবো বলে আমরা মনে করছি। থ্যাংক ইউ গাইস।